দিন, সপ্তাহ, মাস, বছর এই সময়গুলো যেন কিভাবে চলে যায়। এই তো সেদিন মনে হচ্ছিল যে আমার রাফান হয়েছে, ছোট্ট সেই বাচ্চাটা। আজ দেখতে দেখতে সে 2টা ভাইয়ের বড় ভাই হয়ে গেল। আল্লাহর রহমতে আমার ছোট 2 ছেলেও বড় হয়ে যাচ্ছে। আর এভাবেই দেখতে দেখতে তারাও একসময় আমাদের বয়সে চলে আসবে। আমরা মধ্য বয়স থেকে পূর্ণ বয়সে চলে যাব। একদিন হঠাৎ করে সব কিছুর মায়া ছাড়িয়ে নিভে যাব। এটাই আসলে প্রকৃতির নিয়ম। তবে আল্লাহর কাছে প্রার্থনা করি যতদিন দুনিয়াতে বেঁচে থাকি ভালো কিছুর সঙ্গে ভালোর পথে যেন জীবনকে পরিচালনা করতে পারি। আমিন। বেশ অনেক দিন হয়ে গিয়েছে আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয় না, তো ভাবলাম কাটছাট করে বেশ কিছুদিন আগে থেকে একটা ভিডিও শেয়ার করি। তো আমি আমার বড় ছেলেকে নিয়ে বোনের মেয়েকে নিয়ে আমাদের গুরুদয়াল মুক্ত মঞ্চে গিয়েছিলাম। তো সেখানে সেই ওয়াফেল খাওয়ার জন্য ওখানকার ওয়াফেল বক্সের ওয়াফেলটা আমার বেশ ভালো লেগেছে। তো সেজন্যেও আমার বোনকে ট্রাই করানোর জন্য নিয়ে যাওয়া। তো সেও খেয়ে বেশ ভালোই বলেছে। তো খাওয়া দাওয়া শেষে বেশ কয়েকজনের সঙ্গে দেখা হয়েছিল, তাদের সঙ্গে কিছুক্ষণ গল্পগুজব করলাম। তারপর 2 বোন মিলে চলে যাচ্ছিলাম কিছু কেনাকাটা করব বলে। তো আরএফএল বেস্ট বাই চলে গিয়েছিলাম। আমার যে কোনো কিছু আনকমন সব কিছু আসলে আরএফএল বেস্ট বাই থেকে কেনা হয়। তাদের কালেকশন অনেক সুন্দর এবং ইউনিক। তারপর এখান থেকে কেনাকাটার পর চলে গিয়েছিলাম রেস্টুরেন্টে। বাচ্চাদের নিয়ে আসলে যে কারণে বের হওয়া। অনেকের মনেই প্রশ্ন আসতে পারে আমি ছোট 2 বাবুকে বাসায় রেখে বাইরে এতটা সময় কিভাবে পার করতে পারি। আসলে আমার বাচ্চারা ব্রেস্ট ফিডিংয়ের পাশাপাশি ফর্মুলা মিল্কও খায়, সে কারণে একটু টেনশন মুক্ত থাকি। তারপরেও চেষ্টা করি যত তাড়াতাড়ি বাসায় ফেরা যায় আর কি। তো যাই হোক, এখন তো কাঁচা আমের সময় প্রায় বলতে গেলে চলেই গিয়েছে। পাকা আম বাজারে উঠে গিয়েছে। তো যখন ছিল কাঁচা আমের সময়টা তখন একটু আচার দিয়ে নিয়েছিলাম। তো এখানে আমি লবণ আর ভিনেগার দিয়ে 15-20 মিনিটের মতো মাখিয়ে রেখেছিলাম। তারপর এখানে পানি দিয়ে ডুবো করে 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপর উঠিয়ে ভালো করে শুকনো কাপড় দিয়ে মুছে কিছুক্ষণ রোদে রেখেছিলাম যেন একদমই পানি ভাবটা না থাকে। কারণ পানি ভাবটা থাকলে আসলে আচারে ফাঙ্গাস পড়ার সম্ভাবনা থাকে। যদি রোদ না থাকে তাহলে কিছুক্ষণ মুছে ফ্যানের নিচে রেখে দিলেই হয়ে যায়, আর রোদে দিলে সবচেয়ে বেস্ট। তো রোদ থেকে নেয়ার পর সামান্য সরিষা বাটা, রসুন থেতো করে আর হলুদের গুঁড়ো মিশিয়ে পুরো আমটাতে মেখে রেখেছিলাম প্রায় 15-20 মিনিটের মতো, যেন আমে সুন্দর একটা কালার চলে আসে। তারপর আচারের মশলা বানানোর জন্য আলাদা আলাদা করে সবগুলো উপকরণ নিয়ে নিয়েছিলাম। আর এদিকে আম ছিলে ফ্রোজেন করব বলে এরকম চিকন ফালি করে রেখেছি। আসলে সিজন ছাড়া বা খুব অতিরিক্ত গরমে আম ডাল বা কাঁচা আমের যে জুসটা সেটা খেতে বেশ ভালো লাগে। তো এদিকে আমি মশলাগুলো টেলে নিয়েছিলাম আর আম্মু পাটায় পিষে দিচ্ছে। আমাদের আচারের মশলাগুলো এভাবে পাটায় পিষেই নেওয়া হয়। ব্লেন্ডারে করলে নাকি ঘ্রাণটা একটু কম আসে। তবে আমি এত ঝামেলাতে যাই না। আমি আমার বাসায় যখন করি আমি ব্লেন্ডারে আলাদা আলাদা করে গুঁড়ো করে নিই। আপনাদের সাথে এর আগেও শেয়ার করেছি। তো এই তো মাখানো হয়ে যাওয়ার পর এবার আমি তেলে দেওয়ার জন্য একটা মশলা রেডি করে নেব। তো এখানে বাটা মরিচ, বাটা সরিষা, রসুন থেতো, লবণ, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো সব কিছু একসাথে মিশিয়ে নেব। আর শেষে আচারের মশলা একটু নিয়ে নেব। এভাবে মিশিয়ে নিলে তেলের মধ্যে দিতে সুবিধা হয়, নয়তো একটা একটা করে দিতে গেলে দেখা যায় পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আচারে যেহেতু পানি ব্যবহার করা যাবে না, সেজন্য আমি এই মশলাটা একটু গাঢ় হওয়ার জন্য বা ভেজা ভাব আসার জন্য একটু ভিনেগার অ্যাড করে নিয়েছি। ভিনেগার কিন্তু আচার সংরক্ষণের ক্ষেত্রে বেশ কাজে দেয়। তো আমি ভিনেগার দিয়ে তারপর পুরোটা মশলাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে নিচ্ছি। যত ভালোভাবে মেশানো হবে রঙটা আর ঘ্রাণটা বেশ সুন্দর আসবে। মেশানো হয়ে গেলে এবার আচারের যে গুঁড়ো মশলাটা তৈরি করা হয়েছিল সেখান থেকে অল্প কিছুটা দিয়ে দিব।
আচারে আমি 3 ভাগে মশলা ব্যবহার করি। তো এদিকে সরিষার তেলটা অল্প গরম হয়ে যাওয়ার পর সবটুকু মশলা দিয়ে দিব। তো এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে জাল করার পর, একদম ভাজা ভাজা করা যাবে না, কারণ আচারটা হতে হতে সরিষাটাও আরও ভাজা হয়ে যাবে, নয়তো প্রথমে ভাজা হয়ে গেলে তারপর তেতো ভাব চলে আসে। তো এবার আমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এই প্রসেসে আচারটা দিলে একদম বাজারের যেই কেনা আচারগুলো থাকে কাচের বয়ামে, একদম সেরকমই টেস্ট আসে। তো আমার হাজব্যান্ড বা শ্বশুরবাড়ির মানুষ এই টক আচারটা বেশ পছন্দ করে, আর আমাদের বাসার মানুষ মিষ্টি আচারটা, টকটা খুব একটা পছন্দ করেন না। সেই জন্য দুভাগে দুদিনে 2 ধরনের আচার দিয়েছিলাম। তো এই তো টক আচারটা রেডি হয়ে যাওয়ার পর এরকম একটু মাখো মাখো ভাব থাকবে, চামড়ার সাথে কিছুটা লেগে থাকবে আর কিছুটা ছাড়া ছাড়া হয়ে থাকবে। তো এখানে পুরোটা তেল কিন্তু আমি রাখিনি, সেখান থেকে কিছুটা তেল উঠিয়ে আমি মিষ্টি আচারটাতে দিয়ে দিয়েছিলাম। তো এখানে আবার আমের খোসাটাকে ছাড়িয়ে নিয়েছিলাম। তো যে কোনো পোলাও, বিরিয়ানি এগুলোর সাথে কিন্তু এই মিষ্টি আচারটা বেশ ভালো যায়। আর টক আচারটা বিশেষ করে ডালের সঙ্গে বা খিচুড়ির সঙ্গে খেতে বেশি ভালো লাগে। তো এই যে মেঘলা দিন ছিল, তো যেদিন আচার দিচ্ছিলাম সেদিন দিনটা বেশ সুন্দর ছিল, মেঘলা ছিল, বাহির থেকে মিষ্টি একটা বাতাস আসছিল। তো বেশ ভালো লাগছিল প্রকৃতির এই রূপটা। এটা হচ্ছে অন্য একদিন আমি, আমার হাজব্যান্ড আর বড় ছেলে একটু বাইরে বেরিয়েছিলাম একটা কাজে। তারপর সেখান থেকে ভাবলাম একটু রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে আসি। তো আমাদের এখানে নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে, তো সেখানেই ঠু মারতে গিয়েছিলাম। তো তাদের খাবার আমার কাছে খুব আহামরি লাগেনি, আবার একদম খারাপও লাগেনি, অ্যাভারেজ লেগেছে। তো খাওয়া দাওয়া করে আমরা কিছু খাবার বাসার জন্য পার্সেল নিয়ে যাব, তো সেজন্য অপেক্ষা করছিলাম। আর এদিকে বাবা ছেলে তারা খুব আনন্দে মেতে উঠেছিল। আমার বড় ছেলেটাকে নিয়ে বের হলে সে খুব আনন্দ পায়, তো সেজন্যই আমরা চেষ্টা করি মাঝে মাঝে যেন একসাথে আমরা বের হতে পারি। তো এদিকে আমার হাজব্যান্ড বাসায় ওয়াফেল অর্ডার করেছিলেন। তো এদিকে আমার ছোট বোন সে কি করে যেন ভিডিও করছিল, আমাকে শুধু বলছিল যে তুই ধরে রাখ। তো পরদিন আমি 2টা পাউন্ড কেক বানিয়েছিলাম। আমার বাসার মানুষজন আমার হাতের এই কেক আর পুডিং বেশ পছন্দ করেন। তো এটা অরেঞ্জ ফ্লেভারের একটা কেক বানিয়েছিলাম, খুবই সামান্য উপকরণ দিয়ে, তবে খেতে বেশ ভালো লাগে। ইনশাআল্লাহ একদিন রেসিপি শেয়ার করব। তো এই যে খুব ফ্লাফি হয়েছে, আর এই পাশটা একটু শক্ত শক্ত ভাব। কেকের যে একটা নিজস্ব স্মেল, সেটা কিন্তু এই পোড়া পোড়া ভাবটা থেকেই আসে। তো আমার হাজব্যান্ডও এই কেকটা বেশ পছন্দ করেন। তো কিছুদিন আগে হঠাৎ করেই এভাবে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। তো শুরুর দিকে বেশ ভালোই লাগছিল যে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, যে গরমের তাপদাহ হচ্ছিল সেটা থেকে স্বস্তি মিলেছে। তো সেজন্য বৃষ্টি বৃষ্টি ভাব দেখে বাসায় বিরিয়ানি রান্নার প্রিপারেশন করলাম। বৃষ্টির দিনে বিরিয়ানি খেতে বেশ ভালোই লাগবে। তো এই বৃষ্টি যখন আস্তে আস্তে বাড়ছিল, তখন আসলে একটা ভয় কাজ করছিল, এবং বিভিন্ন গণমাধ্যমে দেখছিলাম যে অনেক জায়গায় বন্যা হওয়ার শঙ্কা রয়েছে, এবং বেশ কিছু জায়গায় ঘরবাড়িও একদম পানির নিচে তলিয়ে গিয়েছে। এদিকে ঢাকায়ও বেশ জলাবদ্ধতা তৈরি হয়েছে। তো সব মিলিয়ে আসলে খারাপই লাগছিল, কারণ আর কিছুদিন পরই কোরবানির ঈদ। অনেকেই হয়তো বা পশু পাখি লালন পালন করেছিলেন এই আশায়, বা অনেকে ঈদের প্রস্তুতিও নিচ্ছিলেন। সে অবস্থায় আসলে এরকম একটা বিপদের সম্মুখীন কারোরই কাম্য থাকে না। যাই হোক, আল্লাহ তাআলাই উত্তম পরিকল্পনাকারী, এটা ভেবেই আসলে সামনের পথ পাড়ি দিতে হবে। তবে আমাদের স্বার্থ এবং সাধ্য অনুযায়ী যে যেখান থেকেই পারি কিছুটা সাহায্য করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো যাই হোক, আমি এখানে আর বিরিয়ানির রেসিপি শেয়ার করলাম না। আমি নর্মালি যেভাবে চিকেন বিরিয়ানিটা রান্না করি সেভাবেই রান্না করে নিয়েছি। আর এই বিরিয়ানিটা খেতেও সবাই বেশ পছন্দ করেন। তো এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বিরিয়ানি খেতে বেশ ভালোই লেগেছিল। আর মাত্র কয়েকদিন পর যেহেতু ঈদুল আজহা, তো এর আগে হয়তোবা আর কোনো ভিডিও শেয়ার করা হবে না। ঈদের পর ইনশাল্লাহ আবার ফিরে আসব। তো কোরবানি ঈদ যেহেতু শপিংয়ের খুব একটা ঝামেলা থাকে না,
গরু কেনা নিয়ে সবাই ব্যস্ত থাকে। তো দেখা যায় তারপরেও বাচ্চাদের জন্য টুকিটাকি কেনাকাটা করতেই হয়। তো সেজন্য আমি, আমার বোন আর আব্বু মিলে একটু শপিংয়ে গিয়েছিলাম। তো কেনাকাটা করে 3 বাপ বেটি মিলে দুপুরবেলা বাইরেও খেয়ে নিলাম। কিশোরগঞ্জ আমি যতগুলো কাচ্চি খেয়েছি তার মধ্যে ওনাদের কাচ্চিটাই আমার বেশ ভালো লেগেছে। তো আমরা একটা সেট মেনু নিয়ে নিয়েছিলাম। তো যাই হোক, এদিকে আবার আমার ছেলেদেরও সলিড খাবারের সময় প্রায় শুরু হয়ে গিয়েছে আল্লাহর রহমতে। তো সলিড ফুড হিসেবে প্রথম খাবারটা তাদেরকে খেজুর দিয়ে শুরু করলাম, সুন্নতি খাবার। আর কেক আর পায়েস আমরা খেয়েছিলাম। খুব ঘটা করে কিছু করা হয়নি আর কি, বাচ্চাদের নিয়ে একটু আনন্দ করা। তো যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আজ এ পর্যন্তই। সবাইকে ঈদ মোবারক।